বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত আমাদের পাঠকনা একাডেমি কর্তৃক পরিচালিত ভার্চুয়াল আইনি প্রশিক্ষণ কর্মশালা। সাউন্ডটা মনে হয় একটু কম, একটু স্যার বাড়ানোর কৌশল আছে কি? প্রুফ অফ ডকুমেন্টারি এভিডেন্স সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি। প্রুফ অফ ডকুমেন্টারি এভিডেন্সের ক্ষেত্রে প্রথমে যে টপিকটা আমরা আলোচনা করব আর সেটা হলো ডকুমেন্ট। হোয়াট ইজ ডকুমেন্ট? What is document? আপনারা সকলে জানেন এটা খুবই চর্বিত চর্বণ। আপনারা মাইক্রোফোন অফ রাখবেন। What is document? ডকুমেন্টের সংজ্ঞা তিনটা সেকশনে আমরা দেখতে পাচ্ছি, তিনটা আইনে। সেকশন 3 অফ এভিডেন্স অ্যাক্ট, এই জায়গায় আমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। তারপরে সেকশন 29 অফ দ্য পেনাল কোড, 60 তে একটা আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি। আর একটা সংজ্ঞা আমরা পাচ্ছি 3 সাবসেকশন 16 অফ দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট। তাহলে তিন জায়গায় তিনটা সংজ্ঞা দেওয়া আছে। আর তাহলে এই তিনটা সংজ্ঞাকে আমরা একটু বাস্তবের চোখে দেখতে চাই যে এখানে কি আছে। তাহলে আমাদের ডকুমেন্ট বোঝাটা সহজ হবে। অনেককে আমি বোঝানোর চেষ্টা করতেছি, সকলকে এখনো ডকুমেন্ট জিনিসটা বোঝানো আমি সক্ষম হয়েছে বলে মনে হয় না। এই অঙ্গনে যারা আইন অঙ্গনে আছে তাদের অনেককেই আমি বোঝানোর চেষ্টা করতেছি, যার ফলে কিন্তু সমস্যা হচ্ছে যে হোয়াট ইজ ডকুমেন্ট। আমাদের সাধারণ সেন্সে যেটা মনে আসে যে ডকুমেন্ট হলো সামথিং রাইটিং অন এনিথিং, কোনো কিছুর উপর, সেটা ঘাস হতে পারে, পাতা হতে পারে, লতা হতে পারে, চামড়া হতে পারে। বলা হয়েছে এনি সাবস্টেন্স, শব্দটা ইউজ করা হয়েছে এনি সাবস্টেন্স। তাহলে সেকশন এভিডেন্স একটা সেকশন 3 তে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে ডকুমেন্টে, সেটা যদি আমরা খেয়াল করি, আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের, এটা দিকে একটু খেয়াল করেন। এখানে একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিয়েছি, দেখা যাচ্ছে স্যার। এখানে এই ডকুমেন্ট শব্দটা বোঝা খুবই ইম্পর্টেন্ট এজ এ লয়ার। হ্যাঁ, লয়ার এন্ড জাজেস। দুর্ভাগ্য আমরা অনেকে হয়তো ঠিক মতো এই শব্দটা এইভাবে বুঝতেছি না। কেন বুঝতেছি না, আই ডোন্ট নো। বলা হয়েছে ডকুমেন্ট মিনস এনি ম্যাটার, যে কোনো কিছু কি হবে এক্সপ্রেসড অর ডেসক্রাইব। এটা এক্সপ্রেস প্রকাশিত হতে পারে, ডেসক্রাইব অর্থাৎ বর্ণনা করা হতে পারে আপন এনি সাবস্টেন্স, যে কোনো কিছু। এটা কাঠের হতে পারে, বালু হতে পারে, সিমেন্ট হতে পারে, কংক্রিটের উপর হতে পারে, পাথরের উপর হতে পারে। বলা হয়েছে এনি সাবস্টেন্স। কিভাবে? বাই মিনস অফ লেটার্স, ফিগার্স অর মার্কস। তাহলে তিনটা জিনিসের কথা এখানে বলা হয়েছে, বর্ণ, অঙ্ক অথবা চিহ্ন, অথবা এর একাধিক মাধ্যমে। কি করার জন্য? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইন্টেন্ডেড টু বি ইউজড অর হুইচ মে বি ইউজড, দুইটা শব্দ এখানে আছে। ইন্টেন্ডেড টু বি ইউজড মানে ভবিষ্যতে ব্যবহার করা হবে, ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। কেন? সেটা ফর পারপাস অফ রেকর্ডিং দ্যাট ম্যাটার, ওই বিষয়টাকে বাণীবদ্ধ করার জন্য, ওই বিষয়টাকে কি বলে আর শব্দ, যে ওইটাকে রেকর্ড করার জন্য, ওই যে স্মারক করার জন্য। তাহলে যখন বিটুইন দ্য পার্টিস কোনো লেনদেন হবে, সেই যেমন এক্স ওয়াই হচ্ছে 10 শতাংশ জমি বিক্রি, এই বিক্রয়ের যে বিষয়টা উইথ দ্য প্রাইস অফ ফর দ্য প্রাইস অফ 20,000 টাকা ফর এক্সাম্পল। তাহলে এই যে তার মধ্যে লেনদেনটা হলো, সো দ্যাট নাইদার পার্টি, নাইদার এক্স নর ওয়াই ডিনাইজ ফিউচার whether the land has been transferred to each other for price. এই যে একটা লেনদেন হলো, এটাকে লিখে বাণীবদ্ধ করে রাখার জন্য, লিখে রাখার জন্য, এটাকে রেকর্ড করে রাখার জন্য, রিডিউস ইনটু রাইটিং। এই যে কোনো কিছুর উপর যদি এটা লিখে রাখা হয় যে এক্স ওয়াই হচ্ছে 10 শতাংশ জমি বিক্রি করেছিল, ওয়াই এর বিনিময়ে তাকে 20,000 টাকা দিয়েছিল,
এই যে ম্যাটারটা, এই যে লেনদেনটা, এই যে লিখে রাখা কোনো কিছু ফর পারপাস অফ রেকর্ডিং দ্যাট ম্যাটার, এই যে ম্যাটারটাকে রেকর্ড করার জন্য লিখে রাখা হবে, বাণীবদ্ধ করা হবে, লিখে রাখা হবে, এইটাই হলো ডকুমেন্ট। এইটাই হলো ডকুমেন্ট। যেমন একটা বিল্ডিং করা হয়েছে, বিল্ডিং এর গায়ে লেখা হয়েছে 1974 বা 1971 সাল, এই যে তাহলে এটা ইট বিয়ার্স দ্য প্রুফ। কিসের প্রুফ বিয়ার করতেছে? দ্য বিল্ডিং হ্যাজ বিন এস্টাবলিশড ইন দ্য ইয়ার অফ 1971। এই যে হুইচ মে বি ইউজড, এই বিল্ডিংটা কোন সালে হয়েছে এটা নিয়ে যদি বিতর্ক দেখা যায়, তখন এই বিল্ডিং এর গায়ে যে খোদাই করা লেখাটা আছে শোয়িং দ্য ইয়ার অফ এস্টাবলিশমেন্ট 1971, তখন এটা দলিল হিসেবে ব্যবহৃত হবে। তেমনি এটা খোদাই করা হতে পারে, লিথিওগ্রাফ হতে পারে, ফটোগ্রাফ হতে পারে, প্রিন্টেড হতে পারে। আমরা যদি প্রেসে কোনো বই ছাপাই, ওটা হলো প্রিন্টেড ওয়ার্কস। যদি আমরা কোনো কিছু ছবি তুলে রাখি, সেটা হলো ফটোগ্রাফ। লিথিওগ্রাফ, যে খোদাই করে ইনস্ক্রিপ্ট করা যেটাকে বলে, অথবা ধরুন কোনো মেটালের প্লেটের উপর অথবা কোনো পাথরের উপর জন্য তখন ইনস্ক্রিপ্ট করা হয়, হ্যাঁ, খোদাই করে নকশা করা হয়, এগুলো ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এভিডেন্স অ্যাক্টের এই সংজ্ঞাটা আরেকটা আমরা পেনাল করে যাচ্ছি, সেখানে সেকশন 29 পেনাল কোডের সেকশন 29 এ আমরা এই সংজ্ঞাটা পাচ্ছি এভিডেন্স। ওইখানে আরেকটু ইমপ্রুভ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ওইটার সুস্পষ্টভাবে সেখানে বলা হয়েছে যে এভিডেন্স হিসেবে ব্যবহৃত হবে 29 আর 29 এর সংজ্ঞাটা আমি দিচ্ছি। মাইক্রোফোনগুলো অফ রাখেন। আপনি কি দেখতে পাচ্ছেন পেনাল কোডের 29টা? ক্যান ইউ সি? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখেন ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা হলো যে the word document denotes any matter, এখানেও বলা হয়েছে any matter expressed or displayed, একই এভিডেন্স অ্যাক্টের মতো বলা হয়েছে upon any substance, এখানেও সাবস্ট্যান্স, যে কোনো সাবস্ট্যান্স, এখানেও বলা হয়েছে by means of letter, figures or marks or by more than any one of this। এখানেও ঠিক বলা হয়েছে intended to be used or which may be used। এইখানে আরেকটা নতুন শব্দ করা হয়েছে as evidence of that matter, as evidence of that matter, সাক্ষ্য হিসাবে, হ্যাঁ, সাক্ষ্য হিসাবে। তাহলে আমরা যদি বর্ণের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে অথবা চিহ্নের মাধ্যমে কোনো কিছু আমরা লিখে রাখি, অথবা এগুলোর একাধিক মাধ্যমকে ব্যবহার করে লিখে রাখি, তাহলে সেটা হবে আমাদের ডকুমেন্ট, যেটা আমরা প্রমাণ হিসেবে ব্যবহার করব। এই যে এখানে দেখেন চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে, a writing expressing terms of a contract which may be used as evidence of that contract is a document। একটা বায়না দলিল হলো, সে বায়না দলিলের টার্মস এন্ড কন্ডিশন গুলো লিখে রাখা হলো যে এই জমিটা 20 লাখ টাকা বিক্রি হবে, এখন 5 লাখ টাকা এজ সাইনিং মানি দেওয়া হবে, এটা আপনার 3 মান্থস বাকি 15 লাখ টাকা দিয়ে এই জমিটা নিতে হবে। এই যে টার্মস এন্ড কন্ডিশন গুলো, এটা একটা দলিল। ঠিক একই চেককে একটা ডকুমেন্ট বলা হয়েছে, এই চেক আপন এ ব্যাংকার ইজ এ ডকুমেন্ট। ঠিক একইভাবে বলেছে পাওয়ার অফ অ্যাটর্নি ইজ এ ডকুমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি ইজ এ ডকুমেন্ট। তারপরে ম্যাপ প্ল্যান হুইচ ইজ ইন্টেন্ডেড টু বি ইউজড অর হুইচ মে বি ইউজড ইজ এ ডকুমেন্ট। এইখানে বেশ ভালো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এমনকি রাইটিং কন্টেনিং ডিরেকশন অর ইলাস্ট্রেশন ইজ এ ডকুমেন্ট। রাস্তার ধারে আমরা দেখি যে রাস্তায় ডানে মোড় নিয়েছে, বামে মোড় নিয়েছে, এরকমও যদি কোনো কিছু টিনের উপর লেখা থাকে অথবা পাথরের উপর লেখা থাকে অথবা স্টিলের উপর ইলাস্ট্রেশন লেখা থাকে, সেটাও ডকুমেন্ট হবে, কারণ এটা কন্টেনিং ডিরেকশন। তাহলে আরেকটা জায়গায় আমরা দেখি সেকশন 3 সাবসেকশন 16 দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট। তাহলে এখানেও আমরা এভিডেন্স ডকুমেন্টের যে সংজ্ঞা দেখতে পাচ্ছি, সেটা থেকে আমরা দেখব এখানেও এই পেনাল কোডের সংজ্ঞাটাকেই মোটামুটি সেখানে নেওয়া হয়েছে, সেখানে নেওয়া হয়েছে এবং সেখানেও এই একই ধরনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে। আমি হাইলাইট করছি, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনারা কথা বলেন কেউ? স্যার দেখা যাচ্ছে। এখানে দেখেন
document shall include any matter written, expressed or described upon any substance by means of letters, figures, or marks, or by more than one of those means which is intended to be used or which may be used for purpose of recording that matter. অর্থাৎ এভিডেন্স একটা সেকেন্ড 3টা এখানে জাস্ট কপি করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এই তিনটা জিনিস, তিনটা সেকশন, তিনটা ডেফিনিশন ডকুমেন্টে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অ্যাজ এ লয়ার হিসেবে আমরা যদি এভাবে মনে রাখার চেষ্টা করি যে বিটুইন টু পার্টিস, সাধারণত আমাদের কোর্ট কাছারিতে যেগুলো ব্যবহৃত হয়, বিটুইন টু পার্টিস যদি কোনো কিছু লিখে রাখা হয় অথবা যেটা প্রমাণ হিসেবে ব্যবহার হবে, এই প্রমাণ হিসেবে ব্যবহার হবে এমন লিখিত কোনো কিছু ডকুমেন্ট, এতটুকু যদি আমরা মনে রাখি তাহলে চলবে যে প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এমন লিখিত কোনো কিছু, প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এমন লিখিত কোনো কিছু হলো ডকুমেন্ট। সকালবেলা আপনার মিসেস আপনাকে বাজারের যে লিস্ট ধরায় দেয়, এটাও কিন্তু রাইটিং ইন এ সেন্স। In the light of definition section 3 of the Evidence Act, we can say it is a document, as because it's a writing. কিন্তু এটা প্রমাণ হিসেবে ব্যবহার কোনো ইচ্ছাই নাই, এটা দেখে দেখে বাজার করে তারপর সে রেখে দেবে। তো যে রাইটিংটা প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে কোনো লেনদেনে, সেই রাইটিংটাকে আমরা বলবো ডকুমেন্ট। তাহলে এইগুলো আমাদের ডকুমেন্টের সংজ্ঞা। এখন আসেন ডকুমেন্টস এর আমরা যদি কাইন্ডস করি, কাইন্ডস অফ ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো পাবলিক ডকুমেন্ট, একটা হলো প্রাইভেট ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট কোনগুলো? এই পাবলিক ডকুমেন্ট কোনগুলো সেগুলোর কথা বলা হয়েছে সেকশন 74 অফ এভিডেন্স একটা সেকশন 84 এ সরি 72 তে বলা হয়েছে যে হোয়াট ইজ পাবলিক ডকুমেন্ট। এইটাকে যদি আমরা খুব সংক্ষেপে সামারাইজ করতে চাই সেকশনটাকে, তাহলে আমরা বলতে পারি সরকারি দপ্তরের একদম সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত তাদের যদি লিখিত কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা পাবলিক ডকুমেন্ট। অর্থাৎ পাবলিক সার্ভেন্ট যে যারা গণ্য হবে, পাবলিক সার্ভেন্টের লিখিত কোনো অর্ডার, আদেশ, নিষেধ, এটা হলো পাবলিক ডকুমেন্ট। আর কোনটা? প্রাইভেট ডকুমেন্ট পাবলিক লিখে। তাহলে anything written communication of a public servant is a public document. এটা একটা ক্যাটাগরি আমরা পাচ্ছি। আর হলো প্রাইভেট ডকুমেন্ট পাবলিকলি কেপ্ট। এটা কোনটা? যেমন আপনার একটা দান দলিল, আপনার একটা বিক্রয় দলিল, আপনার একটা ডিড অফ মর্গেজ, ডিড অফ লিজ, all are private documents, or deed of partition, all are private documents. But whenever those deeds are registered with the office of a sub-registrar, the very character of the private document changed into public document. So long it is at your hand, at a sale deed, it is private document. But as soon as it has got registered with the office of sub-registrar, the character of the documents, the status of the documents changed into public document. তাহলে যখনই আমরা আমাদের ব্যক্তিগত দলিলগুলোকে নিবন্ধন করব সাব রেজিস্ট্রি অফিসে, তখনই এই ডকুমেন্টগুলোকে পাবলিক ডকুমেন্ট বলে গণ্য হবে। তাহলে সেকশন 74 এর বিধান অনুযায়ী আরেকটা ক্যাটাগরিজ আমরা অবশ্যই করতে পারি, সেটা হলো ডকুমেন্ট অফ কমনওয়েলথ কান্ট্রি।
এই যে আমাদের কমনওয়েলথ কান্ট্রিজ আপনারা জানেন যে সাবেক ব্রিটিশ কলোনি যেগুলো ছিল 51টা দেশ আছে, এই সব দেশের কোনো যদি সরকারি ডকুমেন্টস আমাদের দেশে আসে তাহলে সেটা পাবলিক ডকুমেন্ট বলে গণ্য করতে হবে। এই তিনটি ক্যাটাগরি আমরা সেকশন 74 অনুযায়ী করতে পারি। দিস আর দ্য এক্সাম্পল অফ পাবলিক ডকুমেন্টস। দিস আর দ্য এক্সাম্পল অফ পাবলিক ডকুমেন্টস। এগুলো ব্যতীত আর যা কিছু আছে সবগুলো হলো প্রাইভেট under section 75 of the evidence Act. তাহলে যেমন ধরেন উইমেন, তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, এটা হয়তো একটা শালীন বসলো, শালীন দ্বারা একটা পয়েন্টস অফ এগ্রিমেন্ট এবং পয়েন্টস অফ কন্ট্রোভার্সি এটা লিখে একটা নির্দেশ দিল যে তোমার এই বউকে তুমি প্রত্যেক মাসে 5,000 টাকা মাসিক করে দিতে। তাহলে এই যে এখানে একটা লেখাপড়া হবে, ইটস এ প্রাইভেট ডকুমেন্ট। তারপরে অন্য কোনো লেনদেন, আগে যেমন মৌখিক দান ছিল, লিখিত হওয়ার আবশ্যকতা ছিল না, কিন্তু তারপরে হয়তো তিনি একটা কাগজে লিখে দিলেন 50 টাকার স্ট্যাম্প একটা লিখে দিলেন। ইটস আ এক্সাম্পল অফ প্রাইভেট। তাহলে অ্যাজ এ লয়ার প্রথমে আমাদের we have to understand the category of the documents. তাহলে there are two category of documents. One is public document and another is private document. One is public document, another is private document. এখন আসেন এই ডকুমেন্টগুলো যখন আদালতে আসে তখন আবার এর নাম হয়ে যায় ভিন্ন। তখন এর নাম হয়ে যায় ভিন্ন। কি নাম ভিন্ন হয়ে যায় এটা আমি মুছে দিচ্ছি আপনাদের। এই ডকুমেন্টস কে যখন আপনি আদালতে নিয়ে আসবেন, when a document is filed with the court, it considered as either as primary documents or secondary documents. তাহলে এই ডকুমেন্টগুলো আপনার হাতে যেগুলো আছে পাবলিক অথবা প্রাইভেট, এগুলো যখন আপনি সাক্ষ্যে ব্যবহার করবেন, whenever you tender those documents in evidence, সাক্ষ্যে যখন ব্যবহার করবেন তখন আদালত আপনাকে কোশ্চেন করে বলবে যে whether the document filed by you is primary documents, or secondary document হবে না, শব্দটা primary evidence or secondary evidence। এই যে ডকুমেন্টসটা আপনি করলেন আদালতে সাক্ষ্যে যখন ব্যবহার করবেন, আদালতে কোনো মামলার কানেকশনে যখন আপনি ফাইল করবেন, তখন এটা আদালত জিজ্ঞেস করে বলবে যে whether it is primary evidence or secondary evidence। তাহলে ডকুমেন্ট যখন আদালতে কোনো কিছু প্রমাণে ব্যবহৃত ব্যবহার হওয়ার জন্য আমরা প্রডিউস করব, তখন এটার স্ট্যাটাস থেকে whether it is primary evidence or secondary evidence এটা প্রশ্ন হবে। তাহলে এখন আমরা দেখব যে what is primary evidence এবং what is secondary evidence। প্রাইমারি এভিডেন্স সম্পর্কে আমাদের এভিডেন্স অ্যাক্টের সেকশন 62 কে বলা হয়েছে যে হোয়াট ইজ প্রাইমারি এভিডেন্স। সেখানে বলা হয়েছে document itself is a primary evidence. Document itself produced for inspection of the court. যে ডকুমেন্টটা আমরা আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করব, ডকুমেন্ট ইটসেলফ, আপনি যে ডকুমেন্ট লিখছেন, আপনি যে সেল ডিডটা লিখছেন, আপনি যে ডিড অফ লিজ লিখছেন, অথবা যে কোনো ধরনের ডিড লেখেন, ডিড ইটসেলফ ইজ এ প্রাইমারি এভিডেন্স। ডিড ইটসেলফ। দলিল নিজেই
62 এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন প্রাইমারি এভিডেন্স এখানে বলা হয়েছে প্রাইমারি এভিডেন্স মিন্স দ্য ডকুমেন্ট ইটসেলফ প্রডিউস ফর ইন্সপেকশন অফ দ্য আপনি যে দলিলটার কথা বলছেন দলিল ইটসেলফ দলিলটা নিজেই হলো প্রাইমারি এভিডেন্স তাহলে যখনই আপনি বলবেন যে তার সঙ্গে আমার একটা জমি বায়না হয়েছে বিক্রয় বায়না দলিল হয়েছে বিক্রয় চুক্তি হয়েছে তখনই আদালত বলবে যে হোয়াট দ্য ডকুমেন্ট ইজ তখন এই যে উভয় পক্ষ স্বাক্ষরিত দলিলটা যখন আদালতে দেবেন তখন এটার নাম হবে প্রাইমারি এভিডেন্স ডকুমেন্ট ইটসেলফ যখন আপনি বলবেন যে এই সম্পত্তিটা আপনার মক্কেল খরিদ করেছে তখন আদালত বলবে যে খরিদ করেছে হোয়ার ইজ দ্য ডিড যখন অরিজিনালটা আপনি আদালতে প্রডিউস করবেন it would be considered as a primary evidence এই জন্য বলা হচ্ছে document itself produced for inspection of the court is a primary document আশা করি বুঝাইতে পারছি ডকুমেন্ট নিজে হ্যাঁ ডকুমেন্ট নিজে এটা হলো প্রাইমারি এভিডেন্স আবার যখন কাউন্টারপার্ট ডিড হয় কাউন্টারপার্ট ডিড এখন সাধারণত আমরা দেখি না আগে যখন পাট্টা কবুলিয়ত ছিল হ্যাঁ কবুলিয়ত executed by the tenants are পাট্টা executed by the landlord পাট্টা ছিল containing terms and condition of letting out the land ওই জমিটা টেনান্সি ক্রিয়েট করা হচ্ছে তিনি কি কি টার্মস এন্ড কন্ডিশনে করতেছেন ওইটা লিখে তিনি স্বাক্ষর করতেন স্বাক্ষর করে ইয়াকে দিতেন টেনেন্টকে দিতেন টেনেন্ট আবার একটা দলিল লিখতেন ওই টার্মস এন্ড কন্ডিশন তিনি অ্যাকসেপ্ট করলেন কিনা কবুল করলেন কিনা সেটা থেকে আসতো কবুলিয়ত ওইটা টেনেন্ট স্বাক্ষর করে ল্যান্ডলর্ডের হাতে দিতেন এক্সচেঞ্জ হতো এইটার নাম হলো কাউন্টার পার্টি যেমন আমরা অনেক সময় টিভিতে দেখি যে ভারত বাংলাদেশের সঙ্গে চুক্তি সম্পন্ন হচ্ছে বিভিন্ন বিষয়ে তখন দেখবেন যে বাংলাদেশের সচিবরা দুই রাষ্ট্রের সচিবরা একে অন্যের কাছে একটা ডকুমেন্টস হস্তান্তর করে আপনার টিভিতে নিউজ দেওয়ার সময় দেখছেন এগুলো বাংলাদেশ যে দলিলটা সম্পাদন করছে এমইউ বলে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং অথবা কখনো চুক্তিটা নিজে এইটা কাউন্টার পার্টি আবার ভারত একটা স্বাক্ষর করে বাংলাদেশকে দিচ্ছে বাংলাদেশ একটা স্বাক্ষর করে ভারত দিচ্ছে এগুলো হলো কাউন্টার পার্টি তাহলে বাংলাদেশ যেটা স্বাক্ষর করছে সেটা হলো বাংলাদেশের জন্য প্রাইমারি এভিডেন্স ভারত যেটা স্বাক্ষর করছে ভারতের জন্য সেটা হলো প্রাইমারি এভিডেন্স আর সেকেন্ডারি এভিডেন্স 63 তে গৌণ সাক্ষ্য কাকে বলে বাংলায় যারা দেখবেন বাংলা বইগুলোতে লেখা আছে গৌণ সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স পাঁচ ধরনের আছে তার প্রথমটাতে বলা হয়েছে সার্টিফাইড কপিজ গিভেন আন্ডার দ্য প্রভিশন হেয়ারিং আফটার কন্টেন্ট অর্থাৎ সবগুলো এখানে কপি হলো সেকেন্ডারি এভিডেন্স যে কোনো দলিলের কপি হলো সেকেন্ডারি এভিডেন্স এইভাবে সহজ করে মনে রাখবেন কপিগুলোর মধ্যে সরকারি অফিসের যদি কোনো কপি হয় সরকারি কর্মকর্তার স্বাক্ষরযুক্ত যদি কোনো কপি হয় সেটাকে বলা হচ্ছে সার্টিফাইড কপি বা জাবেদা যেটা দেওয়ার বিধান আছে সেকশন 76 বিধান অনুযায়ী যেটা দেওয়া হয় তাহলে সেকেন্ডারি এভিডেন্স যে কোনো কিছুর কপি হলো সেকেন্ডারি এভিডেন্স ইনিশিয়ালি ভাববেন এটা যদি কপি হয় তাহলে এটা সেকেন্ডারি তাহলে এই কপিটা সরকারি ডকুমেন্টস এর যদি কপি হয় সরকারি অফিসারের পাবলিক সার্ভেন্টের স্বাক্ষরযুক্ত তাহলে সেইটার নাম হলো সার্টিফাইড কপি সেটাকে আমরা বলতেছি জাবেদা নকল সেটা হলো জাবেদা নকল সার্টিফাইড কপি আরেকটা কপি কি ধরনের কপি copies made from the original by mechanical process which in themselves ensures the accuracy of the copy and copies compared with the copy এটা আমরা ফটোস্ট্যাট কপি বলতে পারি copies made from the original by mechanical process আমরা যদি একটা জমির রেন্ট সিট যদি আমরা একটা কপিয়ার মেশিনে দেই ঠিক একটা হুবহু আমরা একটা ফটোকপি পাবো আমরা যদি একটা ডিড অফ গিফট দেই ওটা আমরা যদি কপি করে ঠিক হুবহু পাবো এখানে এক বিন্দু এই বিন্দু কোনো ভুল আসার কোনো সম্ভাবনা নাই এটাই বলছে copies made from the original by mechanical process which in themselves ensure the accuracy of the copy and copies compared with the copies অর্থাৎ কপি সেটা দেখে দেখে মানে লেখা হয়েছে লেখা করে তারপর তুলনা করা হয়েছে যে না এটা ঠিক আছে এটাও সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গণ্য হবে থার্ড কেসে copies made from or compared with the original made from মানে ওটা দেখে কম্পিউটার কম্পোজ করা হলো ওটা দেখে টাইপ করা হলো তারপরে কম্পেয়ার করে স্বাক্ষর করা গেল যে এটা হুবহু না এটা
মিল আছে, তাহলে এই এই ধরনের কপিটা হবে সেকেন্ডারি। আবার কি বলছে, কাউন্টার পার্টস অফ ডকুমেন্টস অ্যাজ এগেইনস্ট দ্য পার্টিজ হু ডিড নট এক্সিকিউট। বলছে কাউন্টার পার্ট অফ ডকুমেন্টস অ্যাজ এগেইনস্ট দ্য পার্টিজ হু ডিড নট এক্সিকিউট দেম। ওই যে ভারত বাংলাদেশের কথা আমরা বললাম, কাউন্টার পার্ট ডিড, আমরা যে ডকুমেন্টটি স্বাক্ষর করে ভারতের হাতে তুলে দিয়েছি, অথবা ভারত যে ডকুমেন্টটি স্বাক্ষর করে আমাদের হাতে তুলে দিয়েছে, তাহলে এই যে কাউন্টার পার্ট ডিড, ভারত যেটা স্বাক্ষর করেছে, সেটা আমার জন্য হলো সেকেন্ডারি এভিডেন্স, আর আমি বাংলাদেশ যেটা স্বাক্ষর করেছে সেটা হলো ইন্ডিয়ার জন্য সেকেন্ডারি এভিডেন্স। বলছে হু ডিড নট এক্সিকিউট দেম, তাহলে বাংলাদেশি ডকুমেন্টস বাংলাদেশি গভর্নমেন্ট স্বাক্ষর করেছে, ঠিক একইভাবে ইন্ডিয়ান ডকুমেন্টস ইন্ডিয়ান গভর্নমেন্ট স্বাক্ষর করেছে, তাহলে ইন্ডিয়ান ডকুমেন্টসটা আমাদের জন্য হলো সেকেন্ডারি এভিডেন্স, আর বাংলাদেশি ডকুমেন্টসটা হলো ইন্ডিয়ার জন্য সেকেন্ডারি এভিডেন্স। এটাই বলছে কাউন্টারপার্ট ডকুমেন্টস অ্যাজ এগেইনস্ট দ্য পার্টিজ হু ডিড নট এক্সিকিউট। ঠিক একইভাবে যদি আমরা পাট্টার কবলিয়তের কথা ধরি, তাহলে পাট্টা ল্যান্ডলর্ডের জন্য কি ধরনের ডকুমেন্ট হবে, কেউ একজন বলে পাট্টাটা ল্যান্ডলর্ডের জন্য কি ধরনের ডকুমেন্ট হবে? পাট্টাটা না টেনেন্টের জন্য প্রাইমারি সেকেন্ডারি এভিডেন্স হবে। কেন হবে? পাট্টাটা সেকেন্ডারি এভিডেন্স স্যার, সেকেন্ডারি এভিডেন্স এভিডেন্স কেন হবে? টেনেন্ট সেটা ল্যান্ডলর্ড এক্সিকিউট করছে, এক্সিকিউট করেন। তারপরে আসেন 5 নাম্বার, ওরাল অ্যাকাউন্টস অফ দ্য কন্টেন্টস অফ এ ডকুমেন্ট গিভেন বাই সাম পারসন হু হ্যাজ হিমসেলফ সিন। এই দলিলটা দেখেছে, দলিলটা কোন একজন ব্যক্তি দেখেছে, দেখে তিনি সাক্ষ্য দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ওরাল অ্যাকাউন্টস কন্টেন্টস অফ এ ডকুমেন্ট, এটাকে সেকেন্ডারি এভিডেন্স বলা হচ্ছে। তাহলে অ্যাজ এ লয়ার আমাদের এই প্রাইমারি এভিডেন্স এবং সেকেন্ডারি এভিডেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তাহলে যখন একটা ডকুমেন্ট will be used as evidence in a court of law, at that time the court may consider those documents either as primary evidence or as secondary evidence. As a lawyer হিসেবে আমাদের এই দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে যে কোনটা প্রাইমারি এভিডেন্স আর কোনটা সেকেন্ডারি এভিডেন্স। তাহলে ডকুমেন্ট ইটসেলফ, যে ডকুমেন্টে স্বাক্ষর হয়েছে বিটুইন দ্য পার্টি, সেটা হলো আমার প্রাইমারি এভিডেন্স। আর সেক্ষেত্রে যদি আমি কপি করি, সে কপি আমি সাইক্লোস্টাইল কপি হতে পারে, আমার স্ক্যান হতে পারে, আমার ফটোস্ট্যাট হতে পারে, অথবা হাতে লিখে হতে পারে, অথবা টাইপ রিটেন হতে পারে, কম্পিউটার কম্পোজ হতে পারে, হোয়াট এভার মে বি দ্য ফর্ম অফ কপি, হ্যাঁ, অথবা প্রেসে যদি আমরা কোনোভাবে কপি করি, হোয়াট এভার মে বি দ্য মোড অফ কপি, সেটা আমাদের সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গণ্য হয়। এই গেল আমাদের ডকুমেন্ট যখন আদালতে ব্যবহৃত হবে তখন সেটা প্রাইমারি এভিডেন্স না সেকেন্ডারি এভিডেন্স হবে, এটা আদালত বিবেচনা করবে। এখন আস্তে আস্তে আমাদের মূল আলোচনার যে দিকে যাচ্ছে, এখন আমরা দেখব dispute relating to এই ডকুমেন্ট সম্পর্কিত কি ধরনের বিরোধী উৎপত্তি হয়। অ্যাজ এ লয়ার হিসেবে উই মাস্ট হ্যাভ এ সাউন্ড নলেজ ওভার এই একটা ডকুমেন্ট যখন আদালতে উপস্থাপিত হয়, অথবা আমরা আইনজীবী হিসেবে কখনো তার ভ্যালিডিটি মানে ডিসপিউটেবল করতে পারি অথবা কোশ্চেনেবল করতে পারি। তো এখন আমাদের জানতে হবে যে একটা ডকুমেন্টস সম্পর্কে আমরা কয় ধরনের বিরোধী স্থাপন করতে পারি। তাহলে ডকুমেন্ট সম্পর্কে ডকুমেন্টস এর ভ্যালিডিটি সম্পর্কে অথবা ডকুমেন্টস এর বিষয়বস্তু সম্পর্কে দুই ধরনের বিরোধী থাকতে পারে। হ্যাঁ, তাহলে টু টাইপস অফ dispute may arise regarding a document. একটা দলিল সম্পর্কে আমাদের দুই ধরনের বিরোধ থাকতে পারে, and those are একটা হলো regarding contents বিষয়বস্তু সম্পর্কে, আরেকটা হলো রিগার্ডিং এক্সিকিউশন সম্পাদন সম্পর্কে।
তাহলে একটা হলো আমার কন্টেন্ট সম্পর্কে আর একটা হলো এক্সিকিউশন সম্পর্কে। কন্টেন্ট সম্পর্কে কি রকমের বিরোধ হতে পারে? অর্থাৎ বিষয়বস্তু, যারা বাংলায় লিখবেন তারা লিখবেন বিষয়বস্তু সম্পর্কিত বিরোধ এবং সম্পাদন সম্পর্কিত বিষয়বস্তু সম্পর্কিত বিরোধ এবং সম্পাদন সম্পর্কিত। তাহলে dispute relating to contents, দলিলটাতে 10 শতক লেখা ছিল, ঘষে মেজে সেখানে 1 শতক লেখা হয়েছে, অথবা 375 দাগ ঘষে 305 থেকে 6 বানানো হয়েছে, একটাকে বলা হচ্ছে কন্টেন্টস। অথবা পরিমাণ 15 শতকের জায়গায় 1টাকে 2 বানিয়ে 25 শতক করা হয়েছে। তো এই ধরনের যদি কোনো দলিলের বিষয়বস্তু সম্পর্কে, তার কোনো টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে যদি কোনো বিরোধ দেখা দেয়, সেটাকে বলা হচ্ছে ডিসপিউট রিলেটিং টু কন্টেন্টস। তাহলে দলিলের বিষয়বস্তু সম্পর্কে, সেখানে কোনো দাগ খতিয়ান পরিমাণ সম্পর্কে, প্লট নাম্বার সম্পর্কে, প্লটের এরিয়া সম্পর্কে, অথবা দাতা গ্রহীতার নামের বানান অথবা নাম, অথবা কোন মৌজার জমি বিক্রি হয়েছে, হলিদা গাছের মৌজা নাকি হরিদা গাছের মৌজা, এগুলোকে তিনি হয়তো স্বীকার করতেছেন, হ্যাঁ আমি জমি বিক্রি করছি হলিদা গাছে, কিন্তু উনি দেখে নিচ্ছেন হরিদা গাছে। এই যে মানে সামান্য কিছু ত্রুটি, এটাকে বলা হয় ডিসপিউট রিলেটিং টু কন্টেন্টস। বা 5টা দাগ যে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 4টা দাগে তিনি জমি বিক্রি করতে চেয়েছেন, কিন্তু আরেকটা দাগ তিনি বিক্রি করতে চাননি, তিনি ট্রান্সফার, কিন্তু ট্রান্সফারে সেটা তুলে নিয়েছে। এইগুলোকে বলা হচ্ছে ডিসপিউট রিলেটিং টু কন্টেন্টস। এগুলো হলো দিস আর দ্য ডিসপিউটস রিলেটিং টু কন্টেন্ট। আর হলো ডিসপিউটস রিলেটিং টু এক্সিকিউশন। তাহলে কখন আমি বুঝবো একটা দলিলের এক্সিকিউশন নিয়ে ডিসপিউট হয়েছে? আমরা যদি আরজি জবাবগুলো দেখি, আরজি জবাবগুলোতে আমরা প্রায় দেখি যে দ্য ডকুমেন্ট এরকম লেখা থাকে, দ্য ডকুমেন্ট ইজ ফেক। এরকম যদি একটা চ্যালেঞ্জ করা থাকে যে ডকুমেন্টের অস্তিত্ব ভুয়া, তাহলে বুঝবেন যে এই দলিলটা এক্সিকিউশন ডিনাই হয়েছে। ফেক, ফ্রডুলেন্ট, হয়তো দাবি করা হলো যে ডকুমেন্টসটা ফ্রডুলেন্ট, তঞ্চুকি বা প্রতারণাপূর্ণ, অথবা দাবি করা হলো তারপরে null and void, and inoperative, অথবা দাবি করা হলো উইদাউট কনসিডারেশন, পণবিহীন কনসিডারেশন, যারা বাংলায় লিখবেন পণবিহীন। নাল and void মানে বাতিল, মানে ইনঅপারেটিভ অকার্যকর, ইনঅপারেটিভ অকার্যকর, উইদাউট কনসিডারেশন। আর কারো মনে পড়ে কি কি শব্দ দেয়? বাংলায় তঞ্চুকি লেখে একটা শব্দ, অকার্যকর লেখে, ফলবিহীন লেখে, পণবিহীন লেখে, প্রতারণা ভুয়া লেখে। এই ধরনের আপনাদের আর কারো কিছু মনে পড়ে? যদি কোনো ডকুমেন্টকে এইভাবে চ্যালেঞ্জ করা হয় আরজি অথবা জবাবে, যে বাদীর আরজিটা, বাদীর দলিলটা এটা ফেক, অথবা এটা ভুয়া, অথবা এটা মানে নানার ভয়, মানে এর কোনো মূল্য নেই, আইনের চোখে নট বাইন্ডিং আপন লিখে আমার সময়, নট বাইন্ডিং আপন হলো ওটা হলো অধিকার চাই, অথবা ইনঅপারেটিভ, উইদাউট কনসিডারেশন, পণবিহীন। এইভাবে যদি কোনো দলিলকে আক্রমণ করা হয়, তাহলে আপনি বুঝবেন এক্সিকিউশন হ্যাজ বিন ডিনাইড। হ্যাঁ, then you are to understand the execution of the deed has been denied. তাহলে এই ধরনের শব্দ থাকলে আপনি বুঝতে হবে যে এক্সিকিউশন হ্যাজ বিন ডিনাইড। সেক্ষেত্রে আপনাকে এক্সিকিউশন প্রমাণ করতে হবে। হ্যাঁ, এক্সিকিউশন প্রমাণ করতে হবে। তাহলে আমরা অ্যাজ এ লয়ার হিসেবে at first we are to ascertain, or we are to see what type of disputes arises regarding the document. এটা
it may be dispute relating to contents or it may be dispute relating to evidence. এই দুটার বাইরে কোনো ডিসপিউট হবে না দলিল সম্পর্কে, এই দুইটা সম্পর্কে। তাহলে এই যখন অবস্থা হবে অ্যাজ এ লয়ার হিসেবে এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমি বাদীপক্ষের লয়ার হই আর বিবাদী পক্ষের লয়ার হই, এই তাহলে এই দলিল প্রমাণ পদ্ধতিটা আমাদের একটু শিখতে হবে। আমার নতুন ভাষায় এসি নাই তো এখানে ফ্যানের একটু শব্দ হয়, আপনাদের একটু কষ্ট করতে হবে। দেখি থাকা মুশকিল। যা হোক, এখন আমরা আলোচনা করব যে হোয়াট আর দ্য মোডস অফ প্রুফ, মোড অফ প্রুফ of document evidence, খুবই ইম্পর্টেন্ট জিনিস সিভিল ল প্র্যাকটিশনারদের জন্য এটা। মোড অফ প্রুফ অফ ডকুমেন্ট, মোড অফ প্রুফ অফ ডকুমেন্ট। আমরা একটা ডকুমেন্ট আদালতে কিভাবে প্রমাণ করব যদি সেই ডকুমেন্টটাকে কোন পক্ষ চ্যালেঞ্জ করে অ্যাজ এ ইনভ্যালিড ডকুমেন্ট হিসেবে, অথবা ফেক, অথবা ফ্রডুলেন্ট, অথবা ইনঅফেক্টিভ, অথবা উইদাউট কনসিডারেশন দাবি করে, তাহলে আমি কিভাবে প্রমাণ করব? অথবা যদি দলিলটাতে বলে যে এই দলিলটাতে যে দাগ খতিয়ান লেখা আছে এটা সঠিক না, এক্সিকিউশন তিনি স্বীকার করলেন, দাবি করলেন যে আমি 10 শতক জমি বিক্রি করতে চেয়েছি, আমি সেই 10 শতক দেখেই আমি স্বাক্ষর করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই দলিলে 100 শতক একটা সাইফার অ্যাড করা হয়েছে। এরকম যদি এলিগেশন থাকে তাহলে তখন আমরা বুঝবো যে এটার কন্টেন্ট চ্যালেঞ্জ হয়েছে। তাহলে কখনো কন্টেন্ট চ্যালেঞ্জ হতে পারে, কখনো আমার এক্সিকিউশন চ্যালেঞ্জ হতে পারে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে কন্টেন্টস কিভাবে আমি প্রমাণ করব। কন্টেন্টস, প্রুফ অফ কন্টেন্টস অফ এ ডকুমেন্ট। একটা দলিলের আমরা জানি দুই ধরনের বিরোধ উৎপত্তি হয়, তার মধ্যে একটা হলো বিষয়বস্তু নিয়ে বিরোধ। তাহলে বিষয়বস্তু নিয়ে যদি বিরোধ দেখা দেয় তাহলে আমরা কিভাবে প্রমাণ করব সেটা আমাদের সেকশন 61 এ বলে দেওয়া হয়েছে। এই যে আমি সেকশনটা শো করছি, দেখতে পাচ্ছেন, শেয়ার করে দিয়েছি। প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্ট। সেকশন 61 এ বলা হয়েছে the contents of documents may be proved either by primary or by secondary evidence। এজন্য আপনাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এভিডেন্সটা আগে পড়াই দিলাম। তাহলে যদি বলা হয় যে তিনি 10 শতক জমি বিক্রি করেন নাই, 1 শতক জমি বিক্রি করেছেন, তাহলে আপনি যদি আদার সাইড লয়ার থাকেন তাহলে তখন আপনি অরিজিনালটা আপনি দিয়ে প্রমাণ করতে পারেন, অথবা অরিজিনালটা যদি কোনো কারণে আপনার না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারবেন। এখন আমরা যেটা জানলাম অ্যাজ এ লয়ার যে আমার যে দলিলটা বিতর্কিত করা হয়েছে, ডিসপিউটেড করা হয়েছে, সেই দলিলটার এক্সিকিউশন অ্যাডমিট করা হয়েছে। বাদী বলতেছে হ্যাঁ এই দলিলটা আমি সম্পাদন করে দিয়েছি, বাট আমি ওই দাগের সম্পত্তি বিক্রি করিনি, বা এত পরিমাণ এই এরিয়া অফ ল্যান্ড আমি বিক্রি করিনি, বা ওই মৌজার আমি জমিটা বিক্রি করিনি, ওই খতিয়ান নম্বরের আমি জমিটা বিক্রি করিনি। তাহলে এই যে এই ধরনের বিরোধ, এটাকে বলা হয় ডিসপিউটস রিলেটিং টু কন্টেন্টস। তাহলে এই বিরোধটা দুই ভাবে প্রমাণ করা যাবে, আমাদের 61 সেটা বলে দিয়েছে। কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুভড আইদার বাই প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স। তাহলে প্রাইমারি এভিডেন্স কোনটা? ডকুমেন্ট ইটসেলফ। 62 তে আমরা বলছি এই দেখো ডকুমেন্ট ইটসেলফ প্রডিউস ফর ইনস্ট্রাকশন অফ দ্য কোর্ট। তাহলে মূল দলিলটা অরিজিনালটা আপনি আদালতে প্রডিউস করে তার দাবিটাকে নষ্ট করতে পারেন। আর যদি অরিজিনালটা না থাকে, সেকশন 64 কি বলছে দেখেন, আপনাকে ডকুমেন্ট মাস্ট বি প্রুভড বাই প্রাইমারি এভিডেন্স এক্সেপ্ট ইন দ্য কেসেস হেয়ারইন আফটার মেনশন।
আপনাকে একটা কম্পালশন দিয়েছে। এই লয়ার হিসেবে এই জিনিসগুলো কোর্ট কাস্টাডিতে তেমন একটা প্রচলন নাই। আপনি আপনার আদার সাইড কে কম্পেল করবেন যে আপনার অরিজিনালটা কোথায়, অরিজিনালটা আপনাকে দাখিল করতে হবে। এই অরিজিনাল সেকশন 64 ডকুমেন্টস মাস্ট বি প্রুভড বাই প্রাইমারি এভিডেন্স। এক্সেপশন কিছু দেওয়া আছে, সেটা পরে আসতেছে। তাহলে সেকশন 64 এর বিধান হলো একটা ডকুমেন্ট অবশ্যই অরিজিনাল দিয়ে প্রমাণিত, দ্যাট ইজ প্রাইমারি এভিডেন্স দিয়ে প্রাইমারি হবে। প্রাইমারি এভিডেন্স যদি না থাকে সেক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে। সেই এক্সেপশন গুলো দেওয়া হয়েছে 65 দেওয়া হয়েছে। তাহলে আইনজীবী হিসাবে আপনি এগুলো যদি না জানেন তাহলে আপনি বাধা দিতে পারবেন না আপনার অপোনেন্টকে, বা আপনি নিজেও এটা সুযোগ নিতে পারবেন না। আপনি এটা সুযোগও যেমন দিতে পারবেন না, তেমনি এটা বাধাও আপনি দিতে পারবেন না। তাহলে মূল কথাটা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে দলিলের বিষয়বস্তু নিয়ে, কন্টেন্টস নিয়ে যদি বিরোধ দেখা দেয় তাহলে আমরা কিভাবে প্রমাণ করতে পারবো। তাহলে সেটা আমরা আইদার প্রাইমারি এভিডেন্স দিয়ে করতে পারবো অথবা সেকেন্ডারি এভিডেন্স দিয়ে করতে পারবো। সেকশন 61 এর এখানে একটা কন্ট্রোলিং দেওয়া হলো এবং এক্সেপশন দেওয়া হলো যে ডকুমেন্টটা অবশ্যই প্রাইমারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, প্রথমত এটা বলা হলো। আবার পাশাপাশি একটা এক্সেপশন দেওয়া হলো। এক্সেপশন গুলো কি দেওয়া হলো? 65 এর বলে দেওয়া হলো যে সেকেন্ডারি এভিডেন্স মে বি গিভেন অফ কন্টেন্টস, কন্ডিশন এন্ড এক্সিস্টেন্স। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে সেকেন্ডারি এভিডেন্স আপনি দেবেন, সেকেন্ডারি এভিডেন্স কোন ধরনের প্রমাণ বহন করবে? সেকেন্ডারি এভিডেন্স তিনটা জিনিসের প্রমাণ বহন করবে: এক্সিস্টেন্স, কন্টেন্টস এন্ড কন্ডিশন। এই তিনটা, এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। যখন আপনি কোনো দলিলের আদালতে উপস্থাপন করবেন, মূলটা আপনার কাছে নাই, আপনার কাছে আছে সেকেন্ডারি এভিডেন্সটা, অর্থাৎ ফটোকপিটা আছে অথবা জাবেদা নকল আছে। তাহলে এই জাবেদা নকলটা অথবা এই সার্টিফাইড কপিটা আপনার উইল বিয়ার প্রুফ অফ থ্রি থিংস। এক্সিস্টেন্স, এই দলিলটার অস্তিত্ব সাব রেজিস্ট্রি অফিসে আছে, এইটা মিন করবে। আর কি মিন করবে? যেখানে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো লেখা আছে, মূল দলিলও সেটাই লেখা ছিল, সেটাই লেখা ছিল। আবার এখানে যে দাগ খতিয়ান, দাতা গ্রহীতার নাম আছে, যে মৌজা আছে, জেএল নাম্বার আছে, এই দাগ খতিয়ান, মৌজা, জেএল নাম্বারের জন্য বিক্রি হয়েছে। এই তিনটা জিনিস বহন করবে। সেকেন্ডারি এভিডেন্স শুধুমাত্র কন্টেন্টস এর প্রুফ বিয়ার করবে, এক্সিকিউশন না। সেকেন্ডারি এভিডেন্স দিয়ে কখনোই এক্সিকিউশন প্রমাণ হবে না। যদি কোনো ডকুমেন্টস ডিনাইড হয় অ্যাজ এ ফেক, ফ্রডুলেন্ট, ইনঅপারেটিভ, নাল এন্ড ভয়েড উইদাউট কনসিডারেশন, মনে রাখবেন এই দলিল কখনোই সেকেন্ডারি এভিডেন্স দিয়ে প্রমাণ করা যাবে না, দ্যাট ইজ সার্টিফাইড প্রুফ দিয়ে প্রমাণ করা যাবে না। তখন এক্সিকিউশনটা প্রমাণ করতে হবে। এক্সিকিউশন কিভাবে প্রমাণ করতে হবে সেটা আমরা পরে আসতেছি। প্রথম যেহেতু আমরা ধরেছি যে এখানে কন্টেন্ট সম্পর্কে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে আমি দুইভাবে প্রমাণ করতে পারবো। একটা আমি অরিজিনাল ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারবো, অথবা আমি সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ কপি দিয়েও আমি প্রমাণ করতে পারবো। তাহলে মূল এবং কপি দুইটাই। আমরা যে শব্দটা ইউজ করি কোর্ট কাছারিতে যে মূল কপি, এই শব্দটা ভুল। মূল কখনো কপি হয় না, মূল কপি দুইটা ভিন্ন। কিন্তু আমাদের কোর্ট কাছারিতে আইনজীবীরা আমরা বা সকলেই আমরা মোটামুটি মূল কপি বলি, অরিজিনালটাকে মূল কপি বলি। কপি অরিজিনাল কখনো কপি হতে পারে না, অরিজিনাল মূল দলিল এভাবে বলতে হবে। আর এটা হতে পারে নকল দলিল, বা কোন যেমন কুমিল্লা বলে সই মোহরি দলিল, হ্যাঁ, অর্থাৎ সার্টিফাইড কপি। তো যাই হোক, তাহলে এই যে সেকেন্ডারি এভিডেন্সটা যখন আমি উপস্থাপন করব তখন এটা তিনটে বিষয়ের প্রমাণ বহন করবে। একটা হলো এক্সিস্টেন্স, একটা কন্ডিশন, একটা কন্টেন্টস। কখন আমি উপস্থাপন করতে পারবো এই ক্ষেত্রগুলো, সিচুয়েশন গুলা, এই এ বি সি ডি ই এফ জি এইচ এই পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে। তাহলে এগুলো এখন আমরা আলোচনা করি যে আপনি আইনজীবী হিসেবে এই জায়গাগুলো আপনাকে চিনতে হবে। যে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে চান, আপনার মক্কেলের হাতে অরিজিনালটা নাই, তাহলে তখন এই সিচুয়েশন গুলো কোনটার মধ্যে কভার করে? যদি কভার না করে তাহলে আপনি দিতে পারবেন না। যেমন প্রথমটা বলছে, when the original is shown or appears to be in possession or power of the person against whom the document is sought to be proved, or of any person out of reach or not subject to the process of the court. অর্থাৎ ধরেন আপনি একটা দলিল বাতিলের মোকদ্দমা করতে চাচ্ছেন, তার মূল দলিলটা কার কাছে আছে? আপনার অপোনেন্টের কাছে, বিবাদীর কাছে আছে।
তাহলে তখন আপনি এটা সার্টিফাইড কপি দিতে পারবেন। আপনি একটা অগ্রপরের মামলা করবেন, মূল দলিলটা আপনার অপোনেন্টের কাছে আছে, তখন আপনি এটা সার্টিফাইড কপি দিতে পারবেন। এইরকম যে ডকুমেন্টসটা অন্যের দখলে আছে, অরিজিনাল ইজ শোন অর অ্যাপিয়ার্স টু বি ইন দ্য পজিশন অফ পাওয়ার, অন্যের দখল এবং কর্তৃত্ব আছে, সেই ধরনের ক্ষেত্রে আপনাকে আপনি সার্টিফিকেট এরকম সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন, এক নম্বর। অথবা when the existence contents or existence condition or contents of the original have been proved to be admitted in writing by the person against whom it is proved, অর্থাৎ যার বিরুদ্ধে আপনি দলিলটা প্রমাণ করতে চাচ্ছেন তারা যদি লিখিতভাবে বাই রাইটিং স্বীকার করে এর কন্টেন্টস কন্ডিশনটা, তাহলে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন। যে বিবাদের বিরুদ্ধে আপনি মামলা করছেন তিনি যদি লিখিতভাবে স্বীকার করেন, তাহলে সেখানে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন, যে কোনো ধরনের কপি দিতে পারবেন। মনে রাখবেন, সব কপি কিন্তু দেওয়া যাবে না, কপি কিন্তু প্রকারভেদ আছে। যেমন পাবলিক সার্ভেন্টের কপি, সেটা কিন্তু যাবে না। আর অন্য যে কপিগুলো সেটা একটা কপি। আরেকটা সেকেন্ডারি এভিডেন্স হতে পারে কি দলিলটা দেখছে, তার বক্তব্যটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে আসবে। যাক, এগুলো আমরা আরো ডিটেলস পরে আসতেছি। তাহলে যে দলিলটা আমরা প্রমাণ করতে চাই সেই দলিলটা যদি লিখিতভাবে আদার সাইড স্বীকার করে, তখন আমি সার্টিফাইড কপি দিতে পারবো, কপি দিতে পারবো। কপি দিয়ে দ্যাট ইজ সেকেন্ডারি এভিডেন্স আমি প্রমাণ করতে পারবো। তারপরে সি নাম্বার আসেন, when the original has been destroyed or lost, or when the party offering evidence of its contents cannot for any other reasons not arising from ইত্যাদি। তাহলে যে ডকুমেন্টসটা আপনার দখলে ছিল কিন্তু হারিয়ে ফেলছেন, আপনার মক্কেল হারিয়ে ফেলছে, আপনার মক্কেল সেটা নষ্ট হয়ে গেছে, পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, অথবা আগুনে পড়ে নষ্ট হয়ে গেছে, তাহলে যে ডকুমেন্টটা আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বা যে ডকুমেন্টস দিয়ে কোনো কিছু প্রমাণ করতে চাচ্ছেন, সেই ডকুমেন্টসটা যদি হারিয়ে যায়, নষ্ট হয়, হ্যাঁ, অথবা যদি অন্য কোনো কারণে আপনি সেটা দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি এভিডেন্স উপস্থিত হিসাবে এটা দিতে পারবেন, অথবা কপি দিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করতে পারবেন। তারপরে ডি নাম্বারে বলা হয়েছিল যে কপিটা, এই দলিলটা যদি এমন প্রকৃতির হয় যে এটাকে মুভ করা যায় না, যেমন ধরেন একটা ট্রাইজাংশন পিলার, অথবা কোনো বিল্ডিং এর গায়ে একটা সাল স্থাপনের সাল লেখা আছে যে কত সালে, বা কোনো একটা স্কুল এর প্রতিষ্ঠা নিয়ে কোনো বিরোধ দেখা দিল, তাহলে স্কুলের যে প্রতিষ্ঠার যে নাম ফলকটা আছে অথবা ফাউন্ডেশন স্টোনটা আছে সেটাতে তার মুভ করা যাবে না, তখন এটা সার্টিফাইড কপি ইউজ করা, কপি ইউজ করা যাবে। এটা বলছে যে ডকুমেন্টসটা যদি অরিজিনালটার প্রকৃতি যদি এমন হয় এটা যদি মুভ করা না যায়। ওকে, তারপর এই নাম্বার কি বলা হয়েছে, when the original is a public document within the meaning of section 74, তাহলে এখানে একটা চমৎকার জিনিস আছে, যে কোনো পাবলিক ডকুমেন্ট আপনি সার্টিফাইড কপি দিয়ে প্রমাণ করতে পারেন, এর সেকেন্ডারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারেন। যে কোনো পাবলিক ডকুমেন্টের সেকেন্ডারি এভিডেন্সটিকে সার্টিফাইড কপি সেকশন 76 অনুযায়ী। তাহলে যে কোনো পাবলিক ডকুমেন্টের আপনি সেকেন্ডারি এভিডেন্স উপস্থাপন করতে পারেন, দ্যাট ইজ ফটোকপি আপনি উপস্থাপন করতে পারেন, কপি উপস্থাপন করতে পারবেন, আপনি জাবেদা নকল উপস্থাপন করতে পারবেন। এগুলো যদি একটু ক্যাটাগরি মানে বিধিনিষেধ আছে, এটা পরে আসতেছে। তাহলে এতটুকু আপাতত মনে রাখেন যে সরকারি দলিল কপি দিয়ে প্রমাণ করা যাবে, সরকারি দলিলও কপি দিয়ে প্রমাণ করা যাবে। এফ এ কি বলা হলো, যে কোনো অরিজিনাল ডকুমেন্টস যদি সার্টিফাইড কপি দিয়ে প্রমাণ করার মতো বিদ্যমান দেশে আইন থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা সেকেন্ডারি এভিডেন্সে প্রমাণ করা যাবে। সর্বশেষে যেটা বলছে অরিজিনাল ডকুমেন্টস যদি অনেকগুলো অ্যাকাউন্টের সমাহার হয় বা অনেকগুলো ডকুমেন্টস এর রেজাল্ট হয়, যেটাকে আদালতে সহজে প্রমাণ করা সহজসাধ্য না, সেটার সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায়। যেমন ধরেন ব্যাংকের লেজার বই, অনেকগুলো বই থাকে, অথবা ধরেন তহসিল অফিসে কোনো একটা সরকারি সম্পত্তির বেশ কয়েকটা দলিলে আছে, বা এটা যদি আদালতে দেওয়া হয় তাহলে তহসিল অফিসের ডে টু ডে ফাংশন করবে, ডিস্টার্ব হবে। এ ধরনের ক্ষেত্রে আমরা এই সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। তাহলে সেকশন 65 আমাদের আইনজীবী হিসেবে যে জিনিসটা বলে দিয়েছে যে আমার মক্কেলের হাতে যদি অরিজিনালটা না থাকে, তাহলে আমার মক্কেলের হয়ে কোন কোন ক্ষেত্রে আমি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো, অর্থাৎ কপি আদালত উপস্থাপন করতে পারবো, সেই জিনিসটা আমাকে
বলে দিয়েছে। সঙ্গে আমাদের 104টা পড়তে হবে, আমি দেখাচ্ছি সেটা। আর এখানে কিছু বিধি নিষেধ আছে, সেকশন 65 এ কিছু বিধি নিষেধ আছে। যেমন সরকারি দলিলে পাবলিক ডকুমেন্টস এর যদি আপনি কপি দিতে চান সেকেন্ডারি এভিডেন্স হিসেবে, তাহলে শুধু কপি হলে হবে না, সেটা অবশ্যই সার্টিফাইড কপি হতে হবে। এই যে দেখেন এখানে বলছে এটা কোন ক্যাটাগরিতে পড়ছিলাম আমরা, ই ক্যাটাগরিতে। এই যে দেখেন লেখা আছে ইন কেস অফ, আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি, কেউ একজন কথা বলেন। জি স্যার দেখা যাচ্ছে। In case of E or F, a certified copy of the document but no other kind of secondary evidence. And secondary evidence আমরা 5 ধরনের দেখছি, তাহলে এখানে শুধুমাত্র সার্টিফাইড কপি যেটা সেটা আমি ব্যবহার করতে পারবো। তাহলে পাবলিক ডকুমেন্ট যদি হয় তাহলে পাবলিক ডকুমেন্ট জন্য অবশ্যই সেটা সার্টিফাইড কপি, তারা অন্য কোনো ফটোকপি ইউজ করা যাবে না। ফটোকপি সেকেন্ডারি এভিডেন্স, আবার সার্টিফাইড কপিটাও সেকেন্ডারি এভিডেন্স। তাহলে পাবলিক ডকুমেন্টস এর যখন আমি সেকেন্ডারি এভিডেন্স দিতে চাইবো তখন অবশ্যই আমাকে এটা সার্টিফাইড কপি হতে হবে, সার্টিফাইড কপি হতে হবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আর 104 ধারায় দেখেন কি বলছে, এগুলো বাংলাদেশের কোর্ট কাছারিতে এগুলোর বালাই নেই। 104 বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট টু বি প্রুভড টু মেক দ্য এভিডেন্স অ্যাডমিসিবল। কি বলছে দেখেন, দ্য বার্ডেন অফ প্রুভিং এনি ফ্যাক্ট নেসেসারি টু বি প্রুভড ইন অর্ডার টু এনেবল এনি পারসন টু গিভ এভিডেন্স অফ এনি আদার ফ্যাক্ট ইজ অন দ্য পারসন হু উইশেস টু গিভ এভিডেন্স। এই যে এখানে ইলাস্ট্রেশন দিতে, এটা বলে আর আপনার সুবিধা হবে। A wishes to prove by secondary evidence the contents of a lost document, a must prove that the document has been lost. কেউ যদি বলে যে মূল দলিলটা আমার হারিয়ে গেছে, আমি সেকেন্ডারি এভিডেন্স দিতে চাই, সার্টিফাইড কপি দিতে চাই, তাহলে 104 বলছে তোমার হারানোর ঘটনাটা আগে প্রমাণ হতে হবে। কেউ যদি বলে আমার ডকুমেন্টটা পুড়ে গেছে এই জন্য আমি সেকেন্ডারি এভিডেন্স দিতে চাই, তাহলে পুরার ঘটনাটা আগে প্রমাণ হতে হবে 104 এ। কিন্তু বাংলাদেশের কোর্ট কাছারিতে এগুলোর কোনো ব্যবহার নেই। আমরা কোনো পক্ষেই হয়তো এগুলো মানে ঠিক মতো অ্যাওয়ার না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে অ্যাওয়ার না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটার তেমন প্রয়োগ আমরা দেখি না। তো এটা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। আপনি আইনজীবী হিসেবে যখন এই 65 এর সঙ্গে 104 জানবেন তখন দেখবেন যে আপনার আদার সাইডকে আপনি উড়ে যেতে পারবেন। এই সূক্ষ্ম জিনিসগুলো জানতে হবে। তার সঙ্গে আরেকটা জিনিস জানতে হবে কি, এই যখন আপনি সার্টিফাইড কপি দিবেন, আপনি যদি দেন তাহলে আপনি সেকশন 77 এ দেখেন কি বলা হয়েছে যে এভিডেন্স অ্যাক্ট। সেকশন 77 বলল যে সরকারি দলিল, এই যে সার্টিফাইড কপি মে বি প্রডিউস ইন প্রুফ অফ দ্য কন্টেন্টস অফ এ পাবলিক ডকুমেন্ট। এখানে আলাদা করে স্পেশালি আবার বলে দেওয়া হলো যে এই সার্টিফাইড কপি পাবলিক ডকুমেন্ট সার্টিফাইড কপি দিয়ে ওই ডকুমেন্টটা প্রমাণ করা যাবে। আবার 79 এ আপনাকে এই সুবিধাটা দিল, যেটা বাংলাদেশের কোনো আইনজীবী গ্রহণ করছে বলে আমি এখনো দেখিনি, হয়তো কেউ করে, কিন্তু আমার এই পর্যন্ত নজরে আসেনি। যখন আদালতে একটা ডকুমেন্ট পারপুটিং টু বি সার্টিফিকেট অর সার্টিফাইড কপি, এই শব্দটা সার্টিফাইড কপি আদালতে যখন দিবেন, আপনার একটা সেল ডিট অরিজিনাল নাই, আপনি সেল ডিট দেওয়ার অধিকারী 65 এবং 104 অনুযায়ী, তখন আপনি একটা অনুমান পাবেন। কি অনুমান পাবেন? এই প্রিজাম্পশন। Presumption as to genuineness of certified copy. আদালত আপনার এই সার্টিফাইড কপিটা সম্পর্কে অনুমান করতে বাধ্য। The court is under compulsion. তিনি বাধ্য, বাউন্ড, যে এই সার্টিফাইড কপির কন্টেন্টস, কন্ডিশন এন্ড এক্সিস্টেন্স, তিনটা জিনিস মনে রাখবেন, তিনটা জিনিস কন্টেন্টস, কন্ডিশন এন্ড এক্সিস্টেন্স সম্পর্কে তিনি অনুমান করবেন এটা সঠিক। কিন্তু বাংলাদেশে কোর্ট কাছারিতে কি হয়েছে, আপনার অরিজিনাল ডকুমেন্টস নাই, আপনি সার্টিফাইড কপি দিয়েছেন, আদার সাইড আপনাকে বাধা দেবে, স্যার উনি তো এটা প্রমাণ হয়নি। এই তখন কি করে আদালত আপনাকে বলে যে আপনি ভলিউম কল ফর দেন, তখন আপনি ভলিউম কল ফর দিয়ে এনে পরীক্ষা করেন, মানে ওই বিআরআর ইয়াতে দাঁড়ায়, সাক্ষী ডকে দাঁড়ায় যে স্যার আমি অমুক ভলিউম নিয়ে আসছি অমুক সালে, এইখানে ওই দলিলটা আছে। আর আপনি লয়ার এসে তাকে বলেন আপনার চাকরি যেন কতদিন হয়েছে, আপনি কতদিন থেকে অফিসে চাকরি করেন, এটা আপনার জন্মের আগের কি বলে দলিল, এই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, এই বলে আপনি ছেড়ে দেন। দিস ইজ
টোটালি রং, দিস ইজ ইগনোর। কিন্তু বাট এটাই প্রচলিত আছে আমাদের বিচার ব্যবস্থায়। এটা না, আপনি যখন একটা ডকুমেন্ট আপনার হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন যদি আপনি 104 অনুযায়ী হারানো পালানোটা আগে আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে 65 এর বিধান অনুযায়ী আপনি সার্টিফিকেট কপি দিতে পারেন। আর সার্টিফিকেট কপি আপনি দিলে 79 এর আপনি প্রিজাম্পশন পাবেন। কি বিষয়ে প্রিজাম্পশন পাবেন? কন্টেন্টস, কন্ডিশন আর এক্সিস্টেন্স। কিন্তু আপনার এই দলিলটা যদি এক্সিকিউশন ডিনাইড হয় তাহলে ভিন্ন কথা, তখন কিন্তু সার্টিফিকেট কপিটাই যথেষ্ট না, তখন এক্সিকিউশন ভিন্নভাবে প্রমাণ করতে হবে। তাহলে এই গেল আমাদের কন্টেন্টস কিভাবে প্রমাণ করতে হবে।